প্রথমে একটা স্লোগান দিয়ে নি, ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি সেটা বলি নাই কখনো। আমি বলি কি, দিল্লিও না ঢাকাও না, করাচি এবং ইসলামাবাদ। কিন্তু এই ক্ষেত্রে প্রেক্ষাপটটা ভিন্ন। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পৃথিবীর খতরনাক ইন্টেলিজেন্স এজেন্সির মধ্যে অন্যতম র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, বিশ্বের অন্যতম চৌকস, বিশ্বের অন্যতম বৃহত্তর কিংবা বিশ্বের অন্যতম খতরনাক গোয়েন্দা সংস্থাদের মধ্যে সেরা 5 কিংবা 10-এর মধ্যে রয়ের অবস্থান। বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ভারতবর্ষের শিলংয়ে ছিলেন, আপনারা সেটা সবাই জানেন। তিনি বারবার অভিযোগ করেন তাকে ভারতে পাচার করা হয়েছিল, ভারতে গুম করা হয়েছিল। কিন্তু একটা মানুষ 9 বছর কিভাবে গুম থাকেন এবং 5 আগস্টের পর কি এমন অলৌকিক কর্মযজ্ঞ ঘটে গেল যার মাধ্যমে তিনি শিলং থেকে সরাসরি বিমানের ফ্লাইটে করে বাংলাদেশে চলে আসলেন তো বটেই। আইসা বিএনপির একচ্ছত্র আধিপত্য নিয়ে নিলেন এবং সবশেষে বিএনপি সরকার গঠন করবার পর তিনি বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ বাগিয়ে নিয়েছেন। এর মধ্যেখানে অনেকগুলা হ্যাঁ না যদি কিন্তু অথবা আছে। আপনারা জানেন 5 আগস্ট বাংলাদেশে যেই জঙ্গি উত্থান হয়েছে, এই জঙ্গি উত্থানে অর্থায়ন থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট এবং লোকবল সবকিছুতে সমন্বয় করেছে শিলং সালাউদ্দিন সাহেব। শিলংয়ে বৈশা আপনারা জানেন তিনি তো রয়ের প্রথম সারির দালাল, এটা আমরা সবাই জানি। তিনি 9 বছর ভারতে ছিলেন, ভারত তাকে খাইয়ে পরিয়ে পেলে বসে বড় করবার জন্য সেখানে রাখেন নাই। নিশ্চয়ই কোনো না কোনো এজেন্ডা আছে। এ কথাগুলো শোনার পর ভারতবাসীরা আমার উপর আক্ষেপ করতে পারেন, আমার উপর বিরক্ত হইতে পারেন, কিন্তু এটা চিরন্তন সত্য কথা। গোয়েন্দা সংস্থাদের কিছু বিষয় থাকে, তারা সবসময় তাদের লোকদেরকে দিয়ে তাদের নামে বিরোধিতা করে। যেমনটা পিনাকি, আমি নির্দ্বিধায় বলতে পারি পিনাকি হয় র অথবা সিআইএর এজেন্ট, এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। দুইটাই হইতে পারে, ডাবল এজেন্টও হইতে পারে পিনাকি, এটা সময় বলে দেবে। একটা সময় তো চরিত্র বের হয়ে আসবে, এটা নিশ্চিত থাকেন আপনারা। শিলং সালাউদ্দিন 5 আগস্টের বাংলাদেশের এই জঙ্গি উত্থানের সময় তিনি বিভিন্ন মারফতে অর্থের যোগান থেকে শুরু করে, লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে এবং তারেক রহমানের সাথে এই জুলাই সন্ত্রাসীদের কমিউনিকেট থেকে শুরু করে সবকিছু করেছেন। এবং যেই পরিকল্পনাগুলো বাংলাদেশে হয়েছে, পুলিশ হত্যা থেকে শুরু করে সাধারণ মানুষকে হত্যা, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা, পথচারীদের হত্যা করা, ব্যবসায়ীদের হত্যা করা, আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে অগ্নিসংযোগ করা, আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করা, বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে আগুন দেওয়া, সেতু ভবন, বিদ্যুৎ ভবন, এছাড়াও মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রত্যেকটা জায়গায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সারা বাংলাদেশে যতগুলা থানায় অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে, যতগুলা পুলিশকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটার সাথে সম্পৃক্ত ছিল শিলং সালাউদ্দিন, যার কমান্ডিং পজিশনে ছিল, অর্থাৎ নির্দেশনা দিয়েছিল জনাব তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী। অনেকেই ভাবতে পারেন মুখরোচক গল্প শোনাচ্ছি, অনেকেই বলতে পারেন মিথ্যা কথা বলতেছি। যদি এমনটা নাই হতো, তবে কেন শিলং সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হবার পর মুহূর্তেই গিরগিটির মতো রং বদল করলেন? তিনি গতকাল একটা বিবৃতি দিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্ত করবার সুযোগ নাই। ওকে ফাইন, ভালো কথা। তিনি হঠাৎ করে বললেন 5 আগস্টের আগে পরে যতগুলা পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রত্যেকটার সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে বিচার কার্য সম্পন্ন করা হবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর পরে কথাগুলো বলেছিলেন। কেন বলেছিলেন জানেন? আমি কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করেছি আপনাদেরকে। আমি বলেছি যে জুলাই সন্ত্রাসীরা শত শত কোটি টাকার মালিক, জুলাই সন্ত্রাসীরা হাজার কোটি টাকার মালিক। এই টাকার একটা বিশাল অংশ বিএনপি নেতাকর্মীরা হাতিয়ে নিতে চায়। বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী, তিনি 10% থেকে 20%-এ উপনীত হইতে চান। তিনি 10% তারেক রহমান থেকে 20% তারেক রহমানে উন্নীত হতে চান এবং বিএনপির শীর্ষ পর্যায়ের যে সকল নেতারা আছেন তারা এই জুলাই সন্ত্রাসীদের চাপে অনেকটা কুণ্ঠাসা হয়েছিল গত 1.5 বছর। এই চাপ তাদেরকে একটা মানসিকভাবে পীড়া দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। সেই যন্ত্রণা থেকে দীর্ঘমেয়াদে মুক্তি এবং একটা বড় অঙ্কের অর্থ লুপাট করবার জন্য তারা একটা ডিল করেছে। এই ডিলের মধ্য দিয়ে তারা জুলাই সন্ত্রাসীদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পুলিশ হত্যার বিচার হবে না, এটা সরাসরি বিবৃতি দিয়ে দিয়েছে। 2 দিন পূর্বে বলল পুলিশ হত্যার বিচার হবে, সকল পুলিশ হত্যার বিচার হবে। 2 দিন পর হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ তাদের সাথে মিটিং এর পর সাদা পাঞ্জাবি পরে বাংলাদেশের ইতিহাসের সবগুলা বদমাশ, যারা দেশদ্রোহী, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, রাষ্ট্রদ্রোহী অপরাধে যারা দণ্ডিত হবে একটা সময়, এদের সাথে বৈঠক করেছে
এই বৈঠক হবার পরই সালাউদ্দিন সাহেব 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিংবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি নিয়ে বলতেছেন জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্ত করবার সুযোগ নাই। এখানে একটা বিশাল অঙ্কের লেনদেন হয়েছে হাসনাত, সার্জিস, নাহিদের সাথে। প্রত্যেকটা বিষয়ের যোগসূত্র স্থাপন করেছে আমাদের সম্মানিত প্রফেসর আসিফ নজরুল এবং আদিলুর রহমান খান, যে উপদেষ্টা ছিল, যে কিনা দেশের বাইরে যেতে গিয়ে কূটনৈতিক পাসপোর্ট দিয়ে বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছে। এই আদিলুর রহমান এবং ডক্টর আসিফ নজরুল নিকুজিশনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। তাদের তত্ত্বাবধানে এই নিকুজিশন হয়েছে বাংলাদেশে। এই নিকুজিশনের পরই কিন্তু হাসনাত, সার্জিসরা স্ট্যাটাস দিয়েছিল ডিল ডান। দেখেছিলেন আপনারা? এটাই মূল কথা। এইখানে আর একটা বিষয় আছে, পুলিশ হত্যার বিচার না হবার অন্যতম প্রধান কারণ হচ্ছে যাত্রাবাড়ির সেক্টর কমান্ডারকে আপনারা তো নিশ্চয়ই চেনেন, ছাত্র দলের সভাপতি রাকিব চাচা। ছাত্রদল পুলিশ হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। যুবদল, বিশেষ করে দক্ষিণ যুবদলের চাঁদাবাজ নয়ন, এই চাঁদাবাজ নয়ন সরাসরি সম্পৃক্ত ছিল। প্রেসের জ্যাকেট পরে, অর্থাৎ সাংবাদিকদের জ্যাকেট পরে এরা থানায় আগুন দিয়েছে জুলাই সন্ত্রাসের সময়। এগুলা তো ফুটেজ আছে, এগুলা তো অস্বীকার করবার সুযোগ নেই। এইখানে জুলাই সন্ত্রাসীদেরকে শুধুমাত্র হুমকি দেওয়া হয়েছিল পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে। এরপর কিন্তু সার্জিস, হাসনাত, আসিফ সবাই কুণ্ঠাস হয়ে পড়েছিল, একটা ভয় ঢুকে গিয়েছিল। কিন্তু তারা স্ট্রং ছিল, কারণ জুলাই সন্ত্রাসী যতগুলা পুলিশকে হত্যা করা হয়েছে, যতগুলা থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রত্যেকটাতে যে বিএনপি সম্পৃক্ত ছিল, এই ফুটেজগুলা এই জুলাই সন্ত্রাসীদের কাছে আছে। এই ফুটেজগুলা তাদেরকে প্রোভাইড করেছে পাকিস্তান গোয়েন্দা সংস্থা ISI। অনেকেই বলতে পারবেন যে আপনি এত কথা কিভাবে জানেন? আমাদের কাজই তো এগুলা ইনফরমেশন বের করা। আমি তো গুজব রটাই না, আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন। যারা আমাকে প্রথম দিক থেকে ফলো করেন আপনারা নিশ্চয়ই জানেন আমি গুজব রটাই না। এই যে কথাগুলো বললাম প্রত্যেকটা সত্য কথা, গোয়েন্দা তথ্য এগুলা। সো এখানে উল্টানোর কোনো সুযোগ নাই। এটাই ছিল মূলত পরিকল্পনা। এই ব্যাপারটা দেখার পর আওয়ামী লীগের অনেকেই খুশিতে গদগদ হয়েছিলেন যে বর্তমান সরকার গণতন্ত্রের পথে হাঁটছে, গণতন্ত্রের পথে পা বাড়াবে, তারেক রহমান সভ্য হয়ে গেছে, তারেক রহমান ভালো হয়ে গেছে। দীর্ঘদিন পশ্চিমা সংস্কৃতিতে থেকে তিনি সভ্য মানুষে পরিণত হয়েছেন, তিনি পশ্চিমাদের কালচার ধারণ করেছেন, তিনি পশ্চিমাদের সংস্কৃতি ধারণ করেছেন, তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশটাকে একটা সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে গড়ার জন্য, ভালো করবার জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করবার জন্য। কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। কয়লা ধুইলে কখনো সেটা কালো রং ছাড়া অন্য কোনো রঙে পরিবর্তিত হয় না। তারেক রহমান ঠিক একই রকম, একই বৈশিষ্ট্যের মানুষ, তিনি কখনো পরিবর্তন হবেন না। তার মধ্যে সেই বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে অলরেডি ইউরোপে গ্যাসের দাম 50% বেড়ে গেছে, পেট্রোলের দাম বেড়ে গেছে। বুঝতে পারতেছেন এই প্রভাবটা কি বাংলাদেশে আসবে না? বাংলাদেশ কোথায় থেকে তেল কিনে? সুতরাং বাংলাদেশেও প্রভাব পড়বে এবং এই প্রভাবের কারণে বাংলাদেশে রাজস্ব আদায় বাড়বে, অর্থাৎ ভ্যাট ট্যাক্স বাড়বে। ট্যাক্স বাড়িয়ে দিতে হবে। আর ট্যাক্স বাড়িয়ে দিলে বাংলাদেশের মানুষের ভাগ্য কোথায় গিয়ে ঠেকবে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের ভাগ্যকে কোথায় নিয়ে ফেলবেন আপনাদের ধারণাও নাই। আপনারা কল্পনাতেও ভাবতে পারেন না বাংলাদেশে কি পরিমাণ অর্থনৈতিক সংকট সামনের দিনে দেখা দেবে। একটা দুর্ভিক্ষ আসন্ন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। বিশ্ব যদি উত্তপ্ত হয়, বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো আছে এদের যে কি দুর্দশা হবে, কি জঘন্য পরিণতি হবে, আপনারা কেউ স্বপ্নে ভাবতে পারবেন না। দেখেন বর্তমান সরকার আপনাদেরকে ঠিক কতখানি ভালো রাখতে পারে। পুলিশ হত্যার বিচার বাংলাদেশে একদিন না একদিন হবেই, কোনো না কোনো সরকার করবে। কিন্তু এই সরকার যে করবে না এটার প্রমাণ তারা বারবার দিয়ে দিয়েছেন। কারণ এই পুলিশ হত্যার বিষয়টা সামনে আনার উদ্দেশ্যই ছিল একটা সমঝোতা এবং একটা বড় অঙ্কের অর্থনৈতিক লেনদেন। বাংলাদেশে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় এবং তারপর প্রায় কয়েকদিন ধরে যে পুলিশ হত্যার ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর বিচার হবে কিনা তা নিয়ে বিএনপির এক এক মন্ত্রী, মানে খুবই শীর্ষস্থানীয় সিনিয়র মন্ত্রীরা এক একজন যে এক এক কথা বলছেন কিংবা এক এক রকম বার্তা দেওয়ার চেষ্টা করছেন এক এক সময়, তার কারণ হচ্ছে বিএনপির এই নবনির্বাচিত সরকার খুব ভালো করে জানে যে পুলিশ হত্যার বিচার নিয়ে তারা যে প্রত্যাশা, আতঙ্ক, কনফিউশন, দ্বিধা, দ্বন্দ্ব যা তৈরি করতে পেরেছে, সেটাই এই মুহূর্তে তাদের সরকার ক্ষমতায় আসার পর যে একটা আপাত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অনুভূত হচ্ছে, মানে মবের রাজত্ব একরকমের নিয়ন্ত্রণে এসে পড়েছে বলে মাঝে মাঝেই আসা যাচ্ছে। এই পরিস্থিতিতে যে সৃষ্টি হয়েছে তার পেছনে ওই পুলিশ হত্যার বিচার প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিএনপি তাই খুব পরিষ্কার করে জানে যে পুলিশ হত্যার বিচার নিয়ে তার দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই। দেখেন, যে নাটকটা একেবারে সাম্প্রতিক অনুষ্ঠিত হলো সংবাদ মাধ্যমের সামনে, সেটা হচ্ছে বিএনপির
মহাসচিব সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন স্থানীয় সরকার মন্ত্রী, তিনি সাংবাদিকদের সামনে তাদের প্রশ্নের উত্তরে বলে বসলেন যে পুলিশ হত্যার বিচার তো হতেই হবে এবং পুলিশ হত্যার বিচারে বিএনপি ঠিক সে পথেই এগোবে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন। তারপর ব্যাপক একটা শোরগোল পড়ে গেল, বিশেষ করে জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী বীর তরুণেরা একেবারে কেঁপে উঠলেন যে তার মানে কি ইউনূস সরকার যে অধ্যাদেশ দিয়ে গেছে, দায়মুক্তি অধ্যাদেশ দিয়ে গেছেন, সেই অধ্যাদেশ কি তার মানে বিএনপি সরকার মানবে না? তার মানে বিএনপি সরকার এখনই পুলিশ হত্যার বিচার শুরু করবে, আর হত্যার বিচার হলে তাতে তো মৃত্যুদণ্ড হবে, মানে ফাঁসির দড়ি কি তাহলে সামনে ঝুলছে? এসব নিয়ে একেবারে কেঁপে উঠে তারা নানা রকম দেন দরবার, আলাপ আলোচনা, দর কষাকষি এবং মৃদু হুমকি ধামকিও দেওয়া শুরু করলো সংবাদ মাধ্যমের সামনে। এরপর আবারও যখন সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করলেন এ প্রসঙ্গে, তখন সালাউদ্দিন আহমেদ বললেন যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে তিনি ইতিপূর্বে কোনো তো বক্তব্য দেন নাই এবং তিনি বললেন যে তিনি ঠিক জানেন না স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ হত্যার বিচারের বিষয়ে যা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি জানেনই না মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন তার বরাত দিয়ে এমন একটা কথা বললেন, কারণ তিনি বলছেন আমি তো ইতিপূর্বে এই বিষয়ে কোনো বক্তব্য দিই নাই, মহাসচিব কি বলেছেন তা আমি জানি না। তার মানে পরিষ্কার সরকারের ভেতর, মন্ত্রী পরিষদের ভেতর, বিএনপির শীর্ষ নেতৃত্বের ভেতর সরকার গঠনের আগে এবং পরে এই পুলিশ হত্যার বিচার নিয়ে গুরুত্বের সঙ্গে আলাপ হয়েছে এবং আলাপটা এতটাই গুরুত্বের সঙ্গে হয়েছে এবং সিদ্ধান্ত হিসেবে স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশেই নিশ্চয়ই বিএনপি সরকার এ সিদ্ধান্তে পৌঁছেছে যে তারা পুলিশ হত্যার তদন্ত নিশ্চিতভাবে করবে, দ্রুত এ তদন্ত কাজ শুরু করতে হবে এবং বিচারের প্রক্রিয়া শুরু করতে হবে। সে কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে খুবই কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন সে পথেই পুলিশ হত্যার বিচার হবে, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন জানেন যে তাদের ভেতরে যে কথাবার্তা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এবং নির্দেশে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর এতদিনে বিষয়টা স্পষ্ট করে দেওয়ার কথা যে বিএনপি সরকার পুলিশ হত্যার বিচার করবে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী ওই তরুণ নেতারা যখন আবার প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তখন সেই বিপদ থেকে, সেই সব ঝামেলা, উটকো ঝামেলা থেকে বাঁচতে বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সবে এনসিপির নেতাদের সঙ্গে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়ে ইফতার খেয়ে এসেছেন এবং বলেছেন যে এই তরুণ নেতারাই একদিন বাংলাদেশের দায়িত্ব নেবে। তো এসব ভালো ভালো কথা বলে আসবার পর তাকে যখন সাংবাদিকেরা প্রশ্ন করছেন, তিনি বলছেন না আমি তো এখনো এ বিষয়ে কথা বলিনি, কিন্তু তিনি এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ বলছেন যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে 26শে জানুয়ারি একটা অধ্যাদেশ জারি করেছে সরকার এবং সেই অধ্যাদেশের বিষয়ে তিনি বলেন যে তার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার একটি দফা, সেই দফাতে তো আমরা সবাই একমত হয়েছি, যে সমস্ত রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে সই করেছে তারা সবাই একমত হয়েছে ওই সুরক্ষা অধ্যাদেশ রক্ষা করার ব্যাপারে, তার মানে জুলাই আন্দোলনের নেতাদেরকে দায়মুক্তি দেওয়ার বিষয়ে। এবং তখন ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সেটা ছিল জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। এখন এ সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি, তার আলোকেই যা কিছু সিদ্ধান্ত নেব, মানে পুলিশ হত্যার বিচার করতে তো তাহলে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ জুলাই জাতীয় সনদে তারা যে দফায় সই করেছেন আর সরকারের যে দায়মুক্তির অধ্যাদেশ সেটা অনুযায়ী জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে, সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি খুন, অগ্নিসংযোগ, লুটপাটের মতো কর্মকাণ্ডে জড়িত হয়, কি করে তারা অপরাধী নাকি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এই বিষয়টা বিচার করতে হলেও তো আসলে যথাযথ
যথাযথ তদন্তের প্রয়োজন হবে। মানে এই সার্টিফিকেট কি নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহরা বসে বসে দেবেন আর বিএনপি সরকার চেয়ে চেয়ে দেখবে? ওই থানায় পুলিশ পুড়িয়ে মারার দায়ে অভিযুক্ত যে 7 জন তারা আসলে জুলাই আন্দোলনকারী, তারা আমাদের লোক, এই দায় নিতে কি আসলে এই জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণেরা আসবেন, যাদের একটা অংশ এরই মধ্যে সংসদে ঢুকেছেন, কেউ কেউ মেয়র নির্বাচনে অংশগ্রহণের স্বপ্ন দেখছেন, এরা সত্যি এই ঝামেলায় জড়াবেন? খুব গুরুত্বের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি কিনা একসময় ম্যাজিস্ট্রেট ছিলেন, সরকারি প্রশাসনে কাজ করেছেন, এবং এই কথার মারপ্যাচে তিনি আসলে এই পুরো বিষয়টিতে বিএনপির অবস্থান আমার মতে একদম পরিষ্কার করেছেন। জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে নিশ্চিতভাবেই আইনি এবং সাংবিধানিক সুরক্ষা বিএনপি দিতে চায়, কিন্তু তার মানে এই নয় যে বিএনপি হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, রাষ্ট্রীয় স্থাপনায় হামলাকারী এবং রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসকারী অপরাধীদেরকে আইনি সুরক্ষা এবং সাংবিধানিক সুরক্ষা দেবে। এখন কারা যে জুলাই আন্দোলনকারী আর কারা যে অপরাধী, খুনি, অগ্নিসংযোগকারী এবং রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসকারী, এই বিষয়টি আলাদা করবার জন্যে বিএনপি সরকার খুব শিগগিরই পুলিশ হত্যার বিচার এবং তদন্ত শুরু করবে। পুলিশ হত্যার তদন্ত যে বিএনপি সরকার করার নির্দেশনা দিয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক দেশ রূপান্তর 25শে ফেব্রুয়ারি তাদের প্রধান খবর করে। পুলিশ সদর দফতরের সূত্রেই সে খবর পেয়ে যে বিএনপির শীর্ষ নেতৃত্ব বিস্ময় প্রকাশ করেছে যে 1.5 বছরের বেশি হয়ে গেছে, এমনকি কতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, কিভাবে নিহত হয়েছেন, কোথায় কোথায় কোন থানায় কি ধরনের ক্ষতি হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এর পুরো যে কোনো বিস্তারিত তদন্ত বিবরণ এখন পর্যন্ত পুলিশের কাছে নাই। সেটাতে বিস্ময় প্রকাশ করা হয়েছে নতুন সরকারের পক্ষ থেকে, এবং পুলিশ সদর দফতরে পুলিশের কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা দ্রুত পুলিশ হত্যার মামলাগুলো, যেসব মামলা হয়েছে সেগুলোর তদন্ত শুরু করে, নতুন মামলার প্রয়োজন হলে সেগুলো তদন্ত করে সেসব মামলা দায়েরের কাজ শুরু করে। আর পুলিশ সদর দফতর থেকে দেশ রূপান্তর পত্রিকাকে সেখানে কিন্তু বলা হয়েছে সুস্পষ্টভাবে যে পুলিশ সদস্যদের ভেতরে যেহেতু সেই প্রত্যাশা, দাবি এবং আশা ছিল যে নির্বাচিত সরকার এলে শেষ পর্যন্ত তাদের সহকর্মীরা যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সারা বাংলাদেশ জুড়ে তার বিচার তারা পাবেন, অন্তত তারা জানতে পারবেন কতজন পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছেন। সে কারণে আগে থেকেই তারা পুলিশ হত্যা সংক্রান্ত বিভিন্ন ভিডিও ফুটেজ, ছবি এবং দলিল সংগ্রহ শুরু করেছিলেন, এবং থানাগুলো যে লুটপাট হয়েছে সেসব থানা লুটপাটেরও বিভিন্ন প্রমাণাদি এবং তথ্যাদি তারা সংগ্রহ করে রেখেছেন যাতে পরবর্তীতে তদন্তে এবং মামলায় সেটা কাজে লাগানো যায়। এই যে পুলিশ সদস্যদের কাছে এসব তথ্য, দলিল, ভিডিও, ছবি এসব আছে, পুলিশ সদস্যরা যদি এ সরকারের কাছেও এর প্রতিকার না পায়, তাহলে কি সত্যি বিএনপি সরকার এই পুলিশ বাহিনীকে সক্রিয় করতে পারবে? পুলিশ বাহিনীকে 18 মাসে সক্রিয় করতে পারে নাই অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার, কারণ পুলিশের সদস্যরা আস্থা পান নাই যে তাদের যে জীবন, তাদের জানমালের নিরাপত্তা দেবে সরকার, কিংবা তাদের জানমাল ক্ষতিগ্রস্ত হলে পুলিশ বাহিনীর পাশে দাঁড়াবে সরকার। এই বিশ্বাস না থাকায় 18 মাসে পুলিশ বাহিনী সক্রিয় হয় নাই। এখন তারেক রহমান সরকার ক্ষমতায় এসেছেন বটে, কিন্তু তারা এখনো বলতে পারছেন না কবে সেনাবাহিনীকে তারা ব্যারাকে ফেরত পাঠাতে পারবেন। দেখেন, আমরা অনেক সময় ভাবি মিছিল, মিটিং, বিক্ষোভ সমাবেশ কিংবা মব ঠেকাতে পুলিশ বাহিনীকে সক্রিয় হতে হয়। মনে রাখতে হবে, এরকম মব, যে মব আমরা 18 মাস দেখেছি, সে মব তো আমরা শেখ হাসিনা সরকারের 15 বছরে দেখি নাই। সে মব আমরা এমনকি খালেদা জিয়া সরকারের আমলে দেখি নাই। এই পুলিশ বাহিনী দিয়েই কিন্তু এমন মব, এমন উচ্ছৃঙ্খল জনতা আর উচ্ছৃঙ্খল তরুণ বিক্ষোভ সমাবেশ এবং পুলিশকে ধাওয়া করা, সেনাবাহিনীকে ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে তাদের গাড়িতে উঠিয়ে ফেলা, এসব রোধ করা গিয়েছে।
গিয়েছিল। এই পুলিশ বাহিনী দিয়েই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এতটা সামলে রাখা গিয়েছিল যে এই যে মোহাম্মদপুর 2024-এর আগস্টের পর থেকে ছিনতাইয়ের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে, সেই ছিনতাইয়ের অভয়ারণ্য কিন্তু রাজধানী ঢাকা আর ছিল না। এই যে যখন তখন যে কোনো জায়গা থেকে দিনে দুপুরে মোবাইল ছিনতাই হয়ে যাচ্ছে, রাহাজানির ভয় রয়েছে, এসব ভয় কিন্তু পুলিশ বাহিনী দিয়েই বাংলাদেশে কাটিয়ে ওঠা গিয়েছিল। কিংবা ধরুন তো চট্টগ্রামে 24-এর আগস্টের পর থেকে মাঝে মাঝেই AK-47 সহ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে যে গোলাগুলি চলছে, সেসব গুলিতে গুলিবিদ্ধ হয়ে লোকে নিহত হচ্ছেন। এই যে সম্প্রতি এক ব্যবসায়ী কোটি টাকা চাঁদা দিচ্ছেন না বলে তার বাড়ির সামনে পুলিশ প্রহরা থাকার পরেও দুর্বৃত্তরা ভারী অস্ত্রশস্ত্র দিয়ে তার বাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকলো, এমন যে ঘটনা, মানে এমন যে একটা সিনেমার মতো অপরাধের ক্ষেত্র হয়ে উঠেছে সারা বাংলাদেশ, তার কারণ কিন্তু এই যে পুলিশ বাহিনীর গায়ে হাত তোলা হয়েছে, পুলিশ বাহিনীকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, পুলিশ বাহিনীকে পিটিয়ে মেরে ঝুলিয়ে থানা লুটপাট করে আগুন দিয়ে পুলিশের গায়েও আগুন দিয়ে দেওয়া গেছে। কাজেই পুলিশ বাহিনী যতক্ষণ তার জানমালের হেফাজত সরকার করবে এ বিষয়ে নিশ্চিত না হবে, ততদিন কোনোভাবে সরকারের পাশে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্রিয় হয়ে উঠবে না। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে নিয়ে না আসতে পারলে যে কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের জন্য মেয়াদ পূর্ণ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। সে কথাও তারেক রহমান জানেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও। আর ভাবেন তো, ইনকিলাব মঞ্চ রেডি, জাতীয় নাগরিক পার্টি রেডি, আরো রেডি অনেক অনেক মঞ্চ, অ্যালায়েন্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সারা বাংলাদেশ জুড়ে মব করতে, থানা পোড়াতে, আর রাষ্ট্রীয় সম্পদে আগুন দিতে। তাহলে বিএনপি কি চাইবে পান থেকে চুন খসলেই এমন আন্দোলনে সারা বাংলাদেশ কেঁপে উঠুক আর সে সময় পুলিশ বাহিনী নিষ্ক্রিয় থাকুক, যাতে চাইলেই টলমল করতে থাকা সরকারকে সিংহাসন থেকে নামিয়ে ফেলা যায়? এমন পরিস্থিতিতে বিএনপি সরকার পরিচালনা করবে কি করে? কাজেই বিএনপিকে, তারেক রহমানকে পুলিশ হত্যার বিচার করতেই হবে।